আপনি আমারে দেখতে চাইছিলেন না বাবু? নিজের শেষ ইচ্ছাটা পূরণ করে নিন। গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন রাজু সরকার, সীমা রয়, সুমিত বোস, কামাল সরকার এবং প্রিয়াঙ্কা দাস। কংগ্রেচুলেশন টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। দাদু ভাই, আজকে তুমি ফেরার সময় আমার জন্য একটা পান নিয়ে এসো তো। ঠিক আছে, নিয়ে আসবো। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, বলো। তালদিঘি ঘাটের ওপারে কি কোনো খিদিরপুর নামে গ্রাম আছে? হ্যাঁ দাদু ভাই, একটা গ্রাম আছে। সেখানে মানুষের জীবনযাত্রা খুব কষ্টকর। মানুষগুলো বড়ই অসহায়। তারা কি পড়াশোনা জানে না? কি যে বলো দাদু ভাই, খাওয়ার জন্য দু মুঠো ভাতই পায় না তারা, আবার করবে পড়াশোনা। মানুষগুলোর অসহায়ত্বের কথা শুনে মনটা কেমন কেঁদে উঠল বিমলের। দাদু, আমি ওই গ্রামে যাব এবং মানুষগুলোকে বিনামূল্যে লেখাপড়া শেখাবো। যেমন বলা তেমন কাজ। সে পরদিন ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল। চারদিকে অন্ধকার যেন গ্রাস করে নিয়েছে পুরো প্রকৃতিকে। কিছু ঠাউর করা যাচ্ছে না। কুকুর শেয়ালের ডাক ভেসে আসছে বিমলের কানে। রাত তখন প্রায় 9টা ছুঁই ছুঁই। আশেপাশে কোনো জনমানবের চিহ্ন নেই। নদীর বুকেও কোনো নৌকা পারাপার করছে না। বিমল বেশ চিন্তায় পড়ে গেল। এই রাতে একা অজানা জায়গায় কোথায় যাবে কিছুই ঠাঁই করতে পারছে না। ভয়ে ভয়ে 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে সে। বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ একজন মধ্যবয়স্ক লোক পিছন থেকে বিমলের কাঁধে হাত রাখল। আচমকা আতঙ্কে বিমলের গলাটা ক্ষণিকের জন্য শুকিয়ে এলো। কে? ভয় পেলেন নাকি? না না, ভয় পাবো কেন? তাই এখানে নতুন বুঝি? হ্যাঁ, আসলে আমি খিদিরপুর গ্রামে যাব। খিদিরপুর যাবেন? তাহলে তো আপনাকে তালদিঘির ঘাট পার হতে হবে। তা এখন তো কোনো খেয়া বোধহয় পাবেননি। তাহলে তো বেশ বিপদে পড়লাম। আমার সাথে চলেন, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। সামনে আমার দোকান। বিমল তার সঙ্গে তার চায়ের দোকানে গিয়ে বসলো একটি ভাঙ্গা বাঁশের বেঞ্চিতে। এত রাত্রে গিয়ে থাকবেন কোথায়? ওই গ্রামবাসী তাদের মধ্যে কারো বাড়িতে না হয় কাটিয়ে দিব রাতটা, কিন্তু নদীটা তো পার হতে হবে। একটু সামনে এগিয়ে গেলেই একটা ঘাট পাবেন। সেখানে হারান মাঝি তার খেয়াতেই থাকে। কিছু পয়সা করে বাড়িয়ে দিলেই পার করে দেবে আপনাকে। কিছু দূর এগিয়ে যেতেই দেখলো ঘাটে একটা খেয়া দাঁড়িয়ে আছে। একটু সামনে এগিয়ে গিয়ে বিমল হাঁক জুড়ে দিল। ও মাঝি ভাই, ভেতরে আছেন? কে বলছেন? মাঝি ভাই, আমাকে একটু ওপারে নিয়ে যাবেন? টাকা করে নিয়ে ভাবতে হবে না, যা বলবেন তাই দেব। ভিতরে আসুন। ভিতরে অন্ধকারে কোনোভাবেই ঠাউর করা গেল না। একটা লণ্ঠনের অস্তিত্ব পর্যন্ত নেই। খুব সাবধানে খেয়াতে উঠে বসল বিমল। আপনি কি খিদিরপুরে যাবেন? হ্যাঁ মাঝি ভাই, খিদিরপুর যেতে কতক্ষণ লাগবে? সবে তো বসলেন, মিনিট 20 সময় তো লাগবেই। এত রাতে নদীর বুকে খেয়া চালাও, ভয় করে না? ভয়? আপনাকে একটা গল্প শোনাই, আমার জীবনের সত্য ঘটনা। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। তবে তোমাকে তো দেখতে পারছি না, লণ্ঠন নেই তোমার এখানে। আগে গল্পটা শুনুন, তারপর না হয়
আমাকে দেখবেন। তারপর মাঝি তার গল্প শুরু করলেন। আপনি যেই গ্রামে যাচ্ছেন সেটাই আমার গ্রাম। আমাদের গ্রামের সব থেকে বৃদ্ধ আমাদের গৌরাঙ্গ দাদু যখন মারা যায়, মৃত্যুর আগে আমাদের বলে যায়, ওরে হারান, তোর বাড়ির পিছে যে বিশাল শিমুল গাছটা আছে ওইটারে কখনো কাটবি নে। ওই গাছের নিচে এই গ্রামের পূর্ব বাসিন্দা সাঁওতালদের অভিশাপ লুকানো আছে। কেউ কখনোই ওই গাছটারে আঘাত করবি নে। একদিন আমি আমার বাড়ির পিছনে বসে আমার নৌকার পাটাতনটা ঠিক করছিলাম। তখনই হঠাৎ আমার মেয়েটার কান্নার সুর আমার কানে ভেসে আসে। আমি আমার হাতে থাকা দাখানে মনের ভুলেই সেই শিমুল গাছটার মধ্যে একটা কোপ দিয়ে চলে এলাম। মেয়েটাকে শান্ত করে আবার চলে গেলাম বাড়ির পিছনে। আমি কাছে গিয়ে দাটারে বের করলাম গাছের দেহ থেকে। তারপর দেখলাম আমার দাটা পুরো রক্তে লাল হয়ে গিয়েছে। এই যে পুরো তাজা শীতল রক্ত। তাহলে কি গৌরাঙ্গ দাদুর কথাই সত্য নাকি? সেদিন বাড়তি রোজগারের জন্য সারা রাত খেয়া পার করার সিদ্ধান্ত নিলাম। ভাবলাম বরেনের দোকানে গিয়ে গল্পগুজব করে সময় পার করব। এর মধ্যে কোনো লোক এলে তারে পার করে দিয়ে 2-1 পয়সা রোজগার হবে। কিন্তু গিয়ে দেখি বরেনের দোকানখানা বন্ধ সেদিন। সচরাচর এমন কিন্তু থাকে না বাবু। কিন্তু সেদিন যে ওর কি হলো কে জানে। তখন প্রায় মধ্যরাত। ঠিক এই সময় একজন মধ্যবয়স্ক লোক একটু ফ্যাঁসে গলায় আমায় ডেকে বলে, কেউ আছেন খেয়াতে? তখন আমার ঘুম ঘুম চোখ। সেই লোকটির গলার সুরে আমার ঘুমটা ভেঙে গেল। আমি বললাম, হ্যাঁ বাবু আছি, উঠে আসুন। অন্ধকারে আমি কিছুতেই ঠাউর করতে পারলাম না তার মুখের গড়ন ও মুখের আকৃতি। কেবল মনে হলো তার হাতে একটা বাস্ক রয়েছে। লোকটা আমারে ফ্যাঁস গলায় আমারে বলল, খিদিরপুর যাবেন তো? হ্যাঁ বাবু যাব, উঠে আসুন। তারপর সেই ভদ্রলোক আমার খেয়ায় উঠে বসলো। আমি দাঁড় বাইতে লাগলাম। আপনাদের গ্রামে কি থাকার জন্য কোনো জায়গা পাওয়া যাবে? না বাবু, আমাদের গ্রামে সবই কুঁড়ে ঘর। এখানে আপনি থাকার জায়গা পাবেন কই? কেন বাবু, আপনার কোনো বংশের মানুষ এখানে নাই নাকি? না, কেউ নেই। তবে আপনি আমাদের গ্রামে যাচ্ছেন? আসলে আমি জাতে সাঁওতাল, আর যে জায়গায় আমি থাকতাম সেখানকার সকলের জাত আলাদা। এই জন্য আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। কোথায় যাব ভেবে না পেয়ে এদিকে এলাম। তবে তো ভারী মুশকিলের বিষয় বাবু। আপনি এখানে থাকবেন কোনখানে, সেটাই তো চিন্তার বিষয়। মাঝি ভাই, তুমি তো মনে হচ্ছে ভালো মানুষ। তুমি তোমার বাসায় একটা থাকার ঘর যদি আমায় দাও, আমার খুব উপকার হয়। আমার ঘরে? হ্যাঁ মাঝি ভাই, আমি নদী থেকে মাছ ধরে তোমার সাথে খেয়া করে মাল এপার ওপার করবো, তোমারে সাহায্য করব। কিন্তু তাই বলে আমার বাসায়? দয়া করো মাঝি ভাই, দয়া করো। আচ্ছা ঠিক আছে, থেকো কেনে। তবে হ্যাঁ, আমার কথা কিন্তু শুনে চলতে হবে। এদিক ওদিক করা যাবে না।
আমারে বাঁচালে মাঝি ভাই, আমারে তুমি বাঁচালে। তারপর বাবু আমি ওই ছোকরার আকুতি মুনিতি শুনে আমার বাড়িতে থাকতে দিলাম। আমাদের আরেকটা ঘর ছিল শিমুল গাছের নিচে, ছোট্ট কুঁড়ে ঘর। ওখানেই ওর থাকার ব্যবস্থা করে দিলাম। এ অবধি সবই ঠিক ছিল, কিন্তু তার পরদিন সকালেই ঘটল আসল ঘটনা। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র মা মরা মেয়েটা আর নেই। গ্রামের এদিক ওদিক নদীর পার কোথাও আর খোঁজা বাকি রাখলাম না, কিন্তু আমার মামনিটারে আর কোথাও খুঁজে পাইলাম না। চিন্তায় চিন্তায় আমার তখন শরীর অথর। হঠাৎ আমার নাকে একটা পচা গন্ধ ভেসে আসে। আমার চোখ পড়ে ওই শিমুল গাছের দিকে। তারপর আমি স্পষ্টভাবে তাকিয়ে ওদিকে যা দেখলাম তাতে আমার সারা শরীর হিমশীতল হয়ে গেল। আমি দেখলাম আমার মণিমার শুধু মুন্ডু ঝুলছে ওই শিমুল গাছের একটি ডালে। আমার মণিমার দেহখান খুঁজে পেলাম না কোথাও। তবে কি সেই গৌরাঙ্গ দাদুর কথাই ঠিক হলো? আমার সব শেষ হয়ে গেছে। কষ্টে নিজেকে সামলাতে না পেরে ঘর থেকে একখানা কুড়োল এনে ওই শিমুল গাছে বসালাম আরেকটি কোপ। এক নাগারে গাছখানা কাটতে কাটতে হাঁপিয়ে উঠি, আর শরীরের শেষ বিন্দু শক্তি নিঃশেষ হতেই মাটিতে লুটিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম ভাঙল বাবার ডাকে। কি রে হারান, ওঠ ওঠ, শিগগিরই ওঠ, তো সর্বনেশ হয়ে গেল। ঘর থেকে বেরিয়ে দ্রুত সেই শিমুল গাছের সামনে গিয়ে দেখি গাছের কাটা অংশ দিয়ে অঝরে রক্ত ঝরছে। একদম গরম তাজা রক্ত, অবিকল কোনো জীবন্ত জীবের মতো। কি কাণ্ড! কেটে ফেললে গাছটি রে, এখন কি হবে? হ্যাঁ হ্যাঁ, কেটে ফেলবো। আমার উঠোনে আমি এই অলক্ষণে গাছ রাখবো নে। কি হবে রে এখন? এখন যদি আমাদের কোনো বিপদ হয়? নতুন করে আর কি বা হবে? যা হবার তো হয়ে গেছে। এই গাছ আমাদের শেষ করে দিয়েছে। এটা উচিত হলো না, একেবারে উচিত হলো না। কোনটা উচিত আর কোনটা উচিত নয় এগুলো আমারে দেখাতে আইসো না, বুঝছো? তোমরা এখান থেকে চলে যাও, সবাই চলে যাও। সেই গাছটিকে আমি শেষমেশ কেটেই ফেললাম বাবু। আর ওদিকে গাছটির থেকে অজরে ঝরে পড়ছে রক্ত। হঠাৎ এর মধ্যে আমার চোখ গেল গাছের গোড়ার দিকে। গাছের গোড়ায় ওটা কি? কাছে গিয়ে দেখি একটা মূর্তি, কিন্তু তারে দেখতে অতি ভয়ঙ্কর। মাথাটা ঘোড়ার মতো সরু, মুখের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে দুটো সূচালো দাঁত, আর শরীরের বাকি অংশ অবিকল একটা মানুষের মতন দেখতে। এ কেমন ধারার মূর্তি? এমন মূর্তি তো জীবনেও দেখিনি। তারপর আমি ওই মূর্তিটা নিয়ে আমার ঘরের এক কোণে রেখে দিলাম বাবু। এরপর বেশ কিছুদিন এভাবেই কেটে গেল। আমি আর ওই ছোকরা একই সঙ্গে লোকজনের নৌকা পার করাইতে লাগলাম। একদিন হইল কি, আমি ওই ছোকরারে আগেই বাসায় পাঠাইয়া দিলাম। তারপর রাত্রি হতেই আমি নৌকা পাড়ে বেঁধে বাড়িতে এলাম ঘুমানোর জন্য। বাসার ভেতর ঢোকার সাথে সাথে শুনলাম একটা ভয়ঙ্কর শব্দ। শব্দটা শুনে মনে হলো কোনো একটা মৎস্য বড় জন্তুর হাঁটা চলার শব্দ।
তারপর আমি কৌতূহলবশত সামনে এগিয়ে দেখলাম ইহা বিশাল লম্বা গড়নের এক অদ্ভুত জন্তু। আসলে এটা জন্তু নাকি মানুষ তা আমি ঠিক বলতে পারবো না, কারণ সমস্ত শরীরটা একটা মানুষের মতন হলেও মাথাটা কিন্তু মানুষের না, মাথাটা একটা ঘোড়ার মতন। আর মুখের পাশ দিয়ে বেরিয়ে এসেছে লম্বা দুটো দাঁত, আর ওর হাতে একটা চকচকে কুড়োল। ভয়ে আতঙ্কে আমি দৌড়ে ঘরের ভেতরে ঢুকে গেলাম। দরদর করে ঘামছি তখন। কিছুক্ষণ পর আমার মনে পড়ে গেল ওই শিমুল গাছটার নিচে পাওয়া সেই মূর্তিটার কথা। আরে এই পিশাচটা তো ওই মূর্তিটার মতন হবো। ওই মূর্তিটার বিশাল জ্যান্ত রূপই তো এই পিশাচটা। আমি তখন পাগলের মতো খুঁজতে লাগলাম ওই মূর্তিটা, কিন্তু বাবু পুরো ঘর তন্ন তন্ন করেও খুঁজে পেলাম না। আমার স্পষ্ট মনে আছে আমি ওই ঘরেই রেখেছিলাম সেই মূর্তিটা। খানিকক্ষণ বাদেই বাইরে থেকে সেই পায়ের শব্দটা আমি আর শুনতে পেলাম না। বাইরে বেরিয়ে দেখলাম সেই পিশাচটাও আর নেই, কিন্তু এবার শুরু হলো আরও এক নতুন উৎপাত। ঘরের পাশেই নদীর ধারে কে যেন বসে গুংরিয়ে গুংরিয়ে কাঁদছে। কাছে গিয়ে দেখি এই যে ওই সাঁওতাল ছোকরাটা। কি হে, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে? কিচ্ছু না মাঝি ভাই, কিচ্ছু না। তুমি আমারে এখানে থাকতে দিলে না, বুঝলে? আমারে আর থাকতে দিলে না। আমি ওই ছোকরার কোনো কথাই ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কি বলতেছো এগুলা? তোমার আমি থাকতে দেব না কখন বলছি এই কথা? না মাঝি ভাই, এমনি বললাম। এসব চিন্তা করনি। তোমারে আমি যেহেতু থাকতে দিয়েছি অত সহজে তাড়িয়ে দেব না। এর পরের দিন আমি যখন খেয়া থেকে ফিরে ঘরে ঢুকতে যাব, হঠাৎই শুনতে পেলাম আমার বাবার ঘরের ভেতর থেকে কেমন যেন একটা শব্দ ভেসে আসছে। ধারালো কোনো কিছু দিয়ে কুপিয়ে কুপিয়ে কাটার শব্দ। আমার শরীরটা কেমন যেন শিউরে উঠল বাবু। দরজাটা ভেতর থেকে লাগানো ছিল। আমি দৌড়ে ঘরের জানালার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম, আর তাতেই যা দেখলাম বাবু, দেখলাম আমার বাবার ঘরের মেঝেতে রক্তর স্রোত বয়ে যাচ্ছে। সেই পিশাচটা হাতে ধারালো কুড়োল দিয়ে আমার বাবার দেহ থেকে ধর আলাদা করে ফেলেছে, আর ভেতর থেকে ভেসে আসছে সেই পৈশাচিক হাসি। অদ্ভুতভাবে সেদিনের পর থেকে আমি আর সেই সাঁওতাল ছোকরাকেও খুঁজে পাইনি। তার মানে? হ্যাঁ বাবু, ঠিকই ধরেছেন। ওই সাঁওতাল ছোকরাটাই ছিল ওই পিশাচ। সেই শিমুল গাছটা আমি প্রথম যেদিন কাটলাম, ঠিক সেদিনই ওই সাঁওতাল ছোকরাটা আমার বাড়িতে গিয়ে উঠল। আর এরপর থেকেই তো একে একে করে সব ঘটনা ঘটে গেল বাবু। আসলে ওই ভয়ঙ্কর দেখতে পিশাচটা ছিল সাঁওতালদের এক অপদেবতা। ওই শিমুল গাছটা কাটায় ও স্বয়ং নিজে আমাদের গ্রামে এসেছে এবং একে একে করে গ্রামের সবার মুন্ডু আলাদা করে ফেলে ওই ধারালো কুড়োল দিয়ে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন ওই গ্রামে এখন আর কেউ নেই? না বাবু, ওই গ্রাম এখন অভিশপ্ত। সেখানে গেলেই শুধু
পচা মাংসের গন্ধ ছাড়া আর কিচ্ছু খুঁজে পাবেন না। তাহলে আপনারা বেঁচে ফিরলেন কি করে? বাবু, আপনি ভুল করছেন। আমি বা ওই দোকানদার আমরা কেউই আর বেঁচে নেই। আপনি আমারে দেখতে চাইছিলেন না বাবু? এই নিন, নিজের শেষ ইচ্ছাটা তাহলে পূরণ করে নিন। এই কথা বলেই মাঝি তার মাথাটা তার ডান হাত দিয়ে টেনে খুলে হাতে নিয়ে নিল এবং বিমলের সামনে তুলে ধরল রক্তে রঞ্জিত মুন্ডুখানি।